যখনই কোনো মুভি বা সিরিজ অনেক জনপ্রিয় হয়ে যায় তখনই সেই মুভি সিরিজের আমেরিকান ভার্সন বের করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমেরিকান ভার্সনে মেইন মুভি সিরিজগুলোর স্টোরি আর ক্যারেক্টারগুলোর 12টা বাজিয়ে দেওয়া হয়। যেমন সম্প্রতি স্কুইড গেম সিজন 3 এর শেষে স্কুইড গেম আমেরিকার হিন্ট দেওয়া হয়েছে, তেমনই জনপ্রিয় অ্যানিমে ডেথ নোট নিয়েও 2017 সালে একটা মুভি বানানো হয়েছিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিখ্যাত অ্যাক্টর উইলিয়াম ডেফো এই মুভিতে ডেথ গড রিউকের রোল প্লে করেছে। তো চলো এবার ডেথ নোটের একটা নতুন ভার্সন দেখে আসি, যাতে আমরা নতুন কিরা, এল আর রিউককে দেখতে পাবো। এরপর তোমরা কমেন্টে জানিয়ে দিও আমাদের দেখা আগের ডেথ নোট মুভিগুলোর সাথে এই মুভিটার তুলনা করা যায় কিনা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাজ ফিকশন। আমি ফরাজ আছি তোমাদের সাথে। মুভির প্রথমে আমরা লাইট টার্নার নামের একজন হাই স্কুল সিনিয়র স্টুডেন্টকে দেখতে পাই। তো বুঝতেই পারছো এটাই হচ্ছে এই গল্পের নায়ক কিরা। জাপানিজ নাম লাইট ইয়াগামি চেঞ্জ করে আমেরিকান নাম লাইট টার্নার করে দেওয়া হয়েছে। লাইট একদিন তার স্কুলের মাঠে বসে পড়ছিল, তখন হঠাৎ উপর থেকে একটা নোটবুক তার সামনে এসে পড়ে। কৌতূহলবশত লাইট নোটবুকটা হাতে তুলে নেয়। সাথে সাথে বৃষ্টি নেমে আসায় সবাই দৌড়ে ভিতরে চলে যেতে শুরু করে। তখন ক্যানি নামের একজন বুলি মিয়া নামের একটা মেয়েকে বুলি করছিল। লাইট মিয়াকে বাঁচানোর জন্য ক্যানির সামনে গিয়ে দাঁড়ায়। ক্যানিকে সে বুলি করতে নিষেধ করে, তবে ক্যানি লাইটকে এক ঘুষি মারলে লাইট সেন্সলেস হয়ে নিচে পড়ে যায়। এরপর প্রিন্সিপাল লাইটকে অফিসে ডেকে নেয়। লাইট প্রিন্সিপালকে জানায় ক্যানি তাকে ঘুষি মেরে এই অবস্থা করেছে, কিন্তু প্রিন্সিপাল ক্যানির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, উল্টো লাইটকে শাস্তি দেয়। কারণ লাইটের ব্যাগ থেকে অন্য 15 জন স্টুডেন্টের হোমওয়ার্ক পাওয়া গেছে, মানে লাইট নিজের হোমওয়ার্কের পাশাপাশি অন্যদেরটাও করে দিত। শাস্তি হিসেবে লাইটকে একটা ক্লাসরুমে আটকে রাখা হয়। তখন বোর হয়ে লাইট খুঁজে পাওয়া সে ডেথ নোটটা খুলে দেখতে শুরু করে। নোটবুকের প্রথম রুলস হচ্ছে এই নোটবুকে যার নাম লেখা হবে সে মারা যাবে। রুল 2 হচ্ছে রাইটার যখন ডেথ নোটে কারোর নাম লিখবে তখন সেই ব্যক্তির চেহারা রাইটারের মনে করতে হবে, অর্থাৎ চেহারা জানা ছাড়া নাম লিখলে নোটবুক কাজ করবে না। তোমরা যারা আগের ডেথ নোট মুভিগুলো দেখেছো তোমরা এই রুলসগুলো সম্পর্কে খুব ভালো করেই জানো। লাইট নোটবুকের এসব লেখা মজা হিসেবেই নেয়। লাইট নোটবুকের বাকি লেখাগুলো দেখছিল, তখন হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। লাইট ফিল করে রুমে সে ছাড়াও অন্য কেউ আছে। খুঁজতে খুঁজতে রুমের এক কোনায় সে ভয়ঙ্কর কিছু একটা দেখে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে রুম থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়। লাইট একটু শান্ত হওয়ার পর সেই ভয়ঙ্কর জিনিসটা লাইটের সামনে আসে। আর তোমরা জানোই যে এটা হচ্ছে একটা শিনিগামি যার নাম রিউক। তখন বাহিরে ক্যানি নামের সে বুলি একটা স্টুডেন্টকে বুলি করছিল। রিউক লাইটকে ক্যানিকে দেখিয়ে বলে এই ধরনের সিচুয়েশনের জন্য ডেথ নোট কাজে আসে। নোটবুকে ক্যানির নাম লিখলে ক্যানি তার অন্যায় কাজের জন্য শাস্তি পাবে। লাইট নিজেও ক্যানির বুলিংয়ের শিকার হয়ে ক্যানির উপর অনেক বিরক্ত, তাই লাইট ডেথ নোটে ক্যানির নামটা লিখে ফেলে। রিউক লাইটকে কিভাবে ক্যানির মৃত্যু চায় সেটাও লিখতে বলে। লেখার কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্করভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে ক্যানি মারা যায়। এটা দেখে লাইট নিজেও শকড হয়ে যায়। লাইটকে ভয় পেতে দেখে রিউক বলে যদি লাইট ডেথ নোটটা না রাখতে চায় তাহলে যেন 7 দিন নোটবুকটাকে কোনো এক জায়গায় রেখে দেয়, তাহলে সে অন্য কাউকে খুঁজে নোটবুকটা দিয়ে দিবে। তবে লাইট নোটবুক নিজের কাছেই রেখে দেয়। বাড়ি ফিরে রাতের বেলা ডিনার করার সময় লাইটের বাবা জেমস লাইটকে ক্যানির মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে। এরপর তাদের দুজনের কথায় জানা যায় লাইটের মাকে অ্যান্থনি নামের একজন হত্যা করেছিল। লাইট তার বাবার সাথে অনেক রাগারাগি করে, কারণ তার বাবা একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও তার মায়ের খুনি অ্যান্থনিকে শাস্তির আওতায় আনতে পারেনি। অ্যান্থনি ক্ষমতার জোরে এখনো বাইরে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। রুমে এসে লাইট ডেথ নোট খুলে দেখতে শুরু করে। সেখানে লাইট দেখতে পায় কেউ একজন লিখে রেখেছে রিউককে বিশ্বাস করো না, সে তোমার বন্ধু না। তার মানে নিশ্চয়ই লাইটের আগে যার কাছে ডেথ নোট ছিল সে এটা লিখেছে। তখনই রুমে লাইট চলে যায় আর রিউক সেখানে আসে। লাইট জিজ্ঞেস করে ডেথ নোটে নাম লিখে কাউকে কন্ট্রোল করা যায় কিনা। রিউক রুল নাম্বার 20 দেখিয়ে বলে একজন মানুষকে মৃত্যুর আগে সর্বোচ্চ 2 দিন কন্ট্রোল করা যাবে। রুল নাম্বার 28 প্রত্যেকটা মৃত্যুই ফিজিক্যালি পসিবল হতে হবে, অর্থাৎ বাথরুমে থাকা অবস্থায় শার্কের অ্যাটাকে মারা যাবে এমন আজগুবিভাবে মৃত্যুর কারণ লেখা যাবে না। এরপর লাইট তার মায়ের খুনি অ্যান্থনির ছবি নিউজ পেপারে দেখে অ্যান্থনির নাম ডেথ নোটে লিখে দেয়। এতে রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় অ্যাক্সিডেন্টালি অ্যান্থনি মারা যায়। পরদিন লাইটের বাবা এসে লাইটকে অ্যান্থনির মৃত্যুর খবর দেয়। অ্যান্থনির মৃত্যুর খবর শুনে লাইটের বাবাও অনেক খুশি হয়। পরদিন লাইট যখন স্কুলে বসে ডেথ নোটের রুলসগুলো পড়ছিল তখন মিয়া নামের লাইটের সেই ক্লাসমেট লাইটের কাছে আসে। যদিও তাদের মধ্যে আগে থেকে বন্ধুত্ব নেই, তবে লাইট মিয়াকে পছন্দ করত। মিয়া লাইটকে জিজ্ঞেস করে ক্যানি কিভাবে মারা গেছে সেটা লাইট দেখেছে কিনা। লাইট বলে সে ক্যানির মৃত্যুতে শোকাহত। মিয়া বলে সে জানে ক্যানির মৃত্যুতে লাইট দুঃখী না, সে নিজেও দুঃখী না, কারণ ক্যানি তাদেরকে অনেক কষ্ট দিয়েছে। মিয়া লাইটের হাতে নোটবুকটা দেখে জিজ্ঞেস করে এটা কিসের নোটবুক। তখন লাইট কিছু না ভেবে মিয়াকে বলে দেয় এটা একটা ডেথ নোট, এতে যার নাম লেখা হবে সেই মারা যাবে।
এরপর মিয়াকে নোটবুকে ক্যানির নাম দেখিয়ে বলে সেই ক্যানির নাম ডেথ নোটে লিখেছিল, যার কারণে ক্যানি মারা গেছে। তবে মিয়া লাইটের কথায় বিশ্বাস করে না। লাইট মিয়াকে ডেথ নোট টাচ করে রিউকের উপস্থিতি দেখাতে চায়, তবে মিয়া রিউকে দেখতে পায় না। রিউক বলে শুধু ডেথ নোটের মালিকই তাকে দেখতে পাবে। এরপর লাইট ডেথ নোটের সত্যতা প্রমাণের জন্য মিয়াকে একটা লাইভ খুন করে দেখায়। তারা চিয়াটল শহরে বাস করে, আর সেখানে লাইভ নিউজে দেখানো হচ্ছে একজন লোক তার এক্স ওয়াইফকে হোস্টেজ বানিয়ে রেখেছে। লাইট সেই ব্যক্তির ছবি আর নাম দেখে লোকটার নাম ডেথ নোটে লিখে ফেলে। সাথে সাথে লোকটা তার এক্স ওয়াইফকে নিয়ে বাইরে বের হয়ে আসে। এরপর গান নিচে করে দাঁড়িয়ে থাকে, আর মুহূর্তের মধ্যে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে সে মারা যায়। লাইট ঠিক যেভাবে লিখেছে লোকটা সেভাবেই মারা গেছে। এতে মিয়া বিশ্বাস করে ডেথ নোট সত্যি সত্যি কাজ করে। এরপর থেকে মিয়া আর লাইট পৃথিবীকে পরিবর্তন করার জন্য কাজ শুরু করে দেয়। তারা পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন ক্রিমিনালদেরকে ডেথ নোটের মাধ্যমে হত্যা করতে শুরু করে। এই হত্যাগুলো কে করছে সেটা সবাইকে জানানোর জন্য লাইট একটা জাপানিজ নাম খুঁজে বের করে, যা হচ্ছে কিরা। আমি জানি তোমরা সবাই জানো জাপানিজে কিরা অর্থ কি, তো তোমরাই কমেন্টে জানিয়ে দাও কিরা অর্থ আসলে কি। লাইট ভাবে এর মাধ্যমে সবাই ডিস্ট্র্যাক্ট হবে যে এই হত্যাগুলোর পিছনে যে আছে সে জাপানে থাকে। এরপর আরও অনেকগুলো হত্যাকাণ্ড ঘটে যায়। পৃথিবী জুড়ে কিরার নাম ছড়িয়ে পড়ে। সবাই বুঝতে পারে কিরা নামের কেউ একজন ক্রিমিনালদেরকে হত্যা করছে। অনেকেই কিরাকে গড ভেবে ওয়ার্শিপ করতে শুরু করে। এমনভাবেই লাইট টোকিওর একটা নাইট ক্লাবে অনেকজন ক্রিমিনালদেরকে হত্যা করে। সেখানেও লাইট লিখে দেয় জাস্টিস অফ কিরা। আর এই ক্রাইম সিনে আমরা একজন ডিটেকটিভকে দেখতে পাই, যার নাম হচ্ছে অ্যাল। একজন অফিসার বলে এই গ্যাংয়ের খোঁজ গত 10 বছরেও কেউ খুঁজে পায়নি। তাহলে কিরা কিভাবে এই গ্যাংয়ের কথা জানতে পারলো? অ্যাল বলে সে নিজে এই গ্যাংয়ের ডাটা লিক করেছিল, আর সে কিরার জন্যই অপেক্ষা করছিল। এর মাধ্যমে সে বুঝে গেছে কিরাকে আসলে কোথায় খুঁজতে হবে। এরপর অ্যাল তৎক্ষণাৎ প্লেনে করে চিয়াটল শহরের উদ্দেশ্যে রওনা দেয়। চিয়াটলে আসার পর অ্যালের সহকারী ওয়াটারি অ্যালের সাথে কিরার কেসে কাজ করার জন্য একজন ডিটেকটিভের কাছে আসে, যে হলো কিরা মানে লাইটের বাবা ডিটেকটিভ জেমস। জেমস বলে কিরার কেসে কাজ করা অনেক রিস্কি, কারণ অনেকেই এখন কিরাকে গড হিসেবে মানে। ওয়াটারি জানায় অ্যালের সন্দেহ কিরা চিয়াটলেই আছে, আর সে একজন অফিসার অথবা অফিসারদের ফ্যামিলির কেউ একজন, কারণ কিরা ডিপার্টমেন্টের ক্রিমিনাল ডাটা থেকে তথ্য নিয়ে ওইসব ক্রিমিনালদেরকে হত্যা করছে। এরপর ওয়াটারি ল্যাপটপে ডিটেকটিভ জেমসের সাথে অ্যালের যোগাযোগ করিয়ে দেয়। অ্যাল বলে সে কিরার কেসে ডিটেকটিভ জেমসের সাথে কাজ করতে চায়, কারণ জেমস অন্যদের থেকে কিরা সম্পর্কে বেশি ধারণা রাখে। আর কিরা নিজেকে জাপানিজ বলে সবাইকে ধোকা দিতে চাইলেও আসলে সে চিয়াটলেই আছে। এরপর জেমস আর অ্যাল সামনাসামনি দেখা করে। জেমস এই পর্যন্ত কিরাকে নিয়ে যা যা ইনভেস্টিগেশন করেছে সেগুলো দেখে অ্যাল বলে এখানে একটা জিনিস ভুল আছে। যেই হত্যাকাণ্ডটাকে কিরার প্রথম কেস বলা হচ্ছে সেটা আসলে কিরার প্রথম কেস না। চিয়াটলেই সর্বপ্রথম একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। একজন লোক তার এক্স ওয়াইফকে হোস্টেজ বানিয়ে আটকে রেখেছিল, কিন্তু হঠাৎ করে সে বাইরে এসে তার এক্স ওয়াইফকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যায় আর অ্যাক্সিডেন্টে মারা যায়। এটাই কিরার ফার্স্ট কেস, আর এই নিউজ শুধু চিয়াটলে লাইভ করা হয়েছিল। এভাবেই অ্যাল বুঝতে পেরেছে কিরা চিয়াটলেই আছে, আর সে চিয়াটল পুলিশ ডিপার্টমেন্টের ডাটা দেখে বুঝতে পেরেছে কিরা ডিপার্টমেন্টের ভিতরেই আছে। এরপর অ্যাল লাইভে এসে বলে কিরা এখন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড 400 ক্রিমিনালকে হত্যা করেছে, যদিও তারা এখনও জানে না কিরা কিভাবে হত্যা করে। তবে কাকে হত্যা করবে সেটা বাছাই করার পদ্ধতি তারা জানতে পেরেছে। যাদেরকে কিরা হত্যা করেছে তাদের সবার আইডেন্টিটি মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। বিভিন্ন নিউজ পোর্টাল, ইন্টারনেট এবং পুলিশ ডাটাবেস থেকে তথ্য নিয়ে কিরা ক্রিমিনালদেরকে হত্যা করেছে, যার মাধ্যমে প্রমাণ হয় কিরা কোনো গড না, সে একজন মানুষ এবং সে একটা ভীতু বাচ্চা যার কাছে কোনো প্রকার গড লেভেল পাওয়ার আছে। লাইট অ্যালের এসব কথা শুনে অনেক রেগে যায়। অ্যাল বলে সে কিরাকে ধরার জন্য আসছে, যদি তাকে এখনই হত্যা না করে তাহলে সে কিরার রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে। এসব বলে অ্যাল কিরাকে উস্কানি দিতে থাকে, কিন্তু লাইট যেহেতু অ্যালের আসল নাম আর চেহারা জানে না, তাই সে অ্যালকে হত্যাও করতে পারে না। লাইভ শেষে অ্যাল জেমসকে বলে তার থিওরি হচ্ছে কিরা এমনি এমনি কাউকে হত্যা করতে পারে না। হত্যা করার জন্য কিরার নাম আর ফেসের প্রয়োজন হয়। এই জন্যই সে তার আইডেন্টিটি সকল ডাটা থেকে মুছে দিয়েছে, তাই কিরা এখন তাকে হত্যা করতে চাইলেও পারবে না। জেমস বাড়িতে আসলে লাইট তার বাবাকে কথায় কথায় জিজ্ঞেস করে অ্যাল নামের এই ব্যক্তিটা কে, তার আসল নাম কি আর দেখতে কেমন। জেমস বলে অ্যাল তার আইডেন্টিটি কাউকে জানায়নি, তবে তার একজন সহকারী আছে যার নাম ওয়াটারি। লাইট তার বাবাকে জিজ্ঞেস করে সে কিরাকে ক্রিমিনাল ভাবছে কিনা। জেমস বলে কিরা 400 জনকে হত্যা করেছে, এর শাস্তি তো পেতেই হবে, মানে লাইট এখন তার বাবার চোখেও ক্রিমিনাল হয়ে গেছে। পরদিন লাইট যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন খেয়াল করে কেউ একজন তার পিছু করছে। মূলত অ্যাল কয়েকজন অফিসারের ফ্যামিলি মেম্বারদের উপর নজর রাখার জন্য কয়েকজন FBI এজেন্ট লাগিয়েছে। এটা জানতে পেরে জেমস অ্যালের সাথে অনেক রাগারাগি করে। জেমস বলে এটা হতেই পারে না যে তার ছেলে লাইট হচ্ছে কিরা। অ্যাল বলে যেসব অফিসারদের কাছে ডিপার্টমেন্টের ডাটার অ্যাক্সেস আছে তাদের সবার ফ্যামিলির উপর নজর রাখা হচ্ছে, লাইট একা সাসপেক্ট না।
এদিকে লাইট মিয়ার সাথে দেখা করে বলে একজন এজেন্ট তাদেরকে ফলো করছে, কিছু সময় তাদের নর্মাল থাকতে হবে, নোটবুক ইউজ করা যাবে না। রিউক লাইটকে উস্কানি দিয়ে বলে এল যতজন এজেন্টকে সাসপেক্টদের ফলো করার কাজে লাগিয়েছে, লাইট চাইলে সবাইকেই হত্যা করতে পারে। কিন্তু লাইট বলে সে এমনটা করবে না, এজেন্টরা নির্দোষ, তাদেরও ফ্যামিলি আছে। আর যদি সে তাকে ফলো করা এজেন্টকে হত্যা করে ফেলে তাহলে এল বুঝে যাবে সেই হচ্ছে কিরা। মিয়া বলে তাহলে তারা সব এজেন্টকে মেরে ফেলবে, এতে এল বুঝতে পারবে না কে আসল কিরা। লাইট মিয়ার এই কথায় রেগে গিয়ে বলে সে ভাবতে পারছে না মিয়া এই ধরনের কথা বলছে, ইনোসেন্ট মানুষদেরকে হত্যা করা তাদের কাজ না। লাইট এজেন্টদেরকে হত্যা করার আইডিয়া রাজি হয় না। এরপর কিছু সময় ধরে লাইট আর কারো নাম ডেথ নোটে লেখে না। কিরার হত্যাকাণ্ড থেমে যায়। এরপর হঠাৎ করেই সাসপেক্টদেরকে ফলো করা একজন FBI এজেন্ট হার্ট অ্যাটাক করে মারা যায়। আর এর পরপরই বাকি এজেন্টরাও অদ্ভুতভাবে কোনো কারণে একটা উঁচু বিল্ডিংয়ের উপর থেকে একসাথে লাফ দিয়ে আত্মহত্যা করে ফেলে। এভাবেই 12 জন FBI এজেন্ট মারা যায়। নিউজে এজেন্টদের মৃত্যুর খবর শুনে লাইট অনেক রেগে যায়, কারণ সে নিজে তো এজেন্টদের নাম ডেথ নোটে লেখেনি। তার মানে রিউক নিজে ডেথ নোটের কোনো রুলস ব্যবহার করে এজেন্টদেরকে হত্যা করেছে। লাইট রিউককে জিজ্ঞেস করে সে এজেন্টদেরকে হত্যা করেছে কিনা, কারণ ডেথ নোটের রুলস অনুযায়ী সে যার নাম লিখবে সে মারা যাবে, এর বাইরে কারো মৃত্যু হওয়ার কথা না। কিন্তু রিউক বলে লাইট নোটবুক সামলাতে পারছে না, তাই সে নোটবুক নতুন কাউকে দিয়ে দিবে, কিন্তু তার জন্য লাইটকে ডেথ নোটের মালিকানা ছেড়ে দিতে হবে। লাইট বলে সে ডেথ নোট ছাড়বে না, আর যদি রিউক বাড়াবাড়ি করে তাহলে সে রিউকের নামই ডেথ নোটে লিখে ফেলবে। রিউক হাসতে হাসতে বলে সে চেষ্টা করতে পারে। ডেথ নোটের আগের মালিকেরা এখন পর্যন্ত তার 4 অক্ষরের নামের হাইস্ট 2 অক্ষর পর্যন্ত লিখতে পেরেছে, তার মানে তারা রিউকের নাম লেখার আগেই মারা গেছে। অন্যদিকে লাইটের বাবা লাইভ ব্রডকাস্টিং করে কিরাকে ক্রিমিনাল বলে আখ্যায়িত করে। জেমস বলে কিরা যদি তাকে হত্যা করে তাহলে তার জায়গায় অন্য অফিসার আসবে, শেষ পর্যন্ত তারা কিরাকে অ্যারেস্ট করেই ছাড়বে। নিউজ দেখে মিয়া ডেথ নোট এনে লাইটকে তার বাবার নাম লিখতে বলে। এতে লাইট রেগে গিয়ে বলে সে তার বাবাকে কোনোভাবেই হত্যা করতে পারবে না। মিয়া বলে জেমস তাদেরকে হুমকি দিয়েছে, তাকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। এতে লাইট আর মিয়ার মধ্যে ঝগড়া লেগে যায়। মূলত জেমসকে লাইভে পাঠানো এলের মাস্টার প্ল্যান ছিল। জেমস মারা না গেলে এটা প্রমাণ হয়ে যাবে যে লাইটই হচ্ছে কিরা। আর যেহেতু অনেক সময় কেটে যাওয়ার পরও জেমস মারা যায়নি, তাই এল ওয়াটারিকে বলে সে এবার শিওর হয়ে গেছে লাইট টার্নারই হচ্ছে কিরা। এরপর এল লাইটের সাথে দেখা করে। এল বলে সে জেনে গেছে লাইটই হচ্ছে কিরা। লাইট না জানার ভান করে বলে এল কি বলছে সে বুঝতে পারছে না, তার কাছে কি প্রমাণ আছে যে সে কিরা। এল বলে সে প্রমাণ দেয় না, হাতে নাতে ধরে, সময় হলে সে চেকমেট করবে। লাইট বলে যদি সে কিরা হয়েই থাকে তাহলে সে ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে খুন করছে সেই ব্যাপারে তার কি মতামত। এল বলে তার মনে হচ্ছে রিমোট কন্ট্রোলের মতো লাইটের কাছে নিশ্চয়ই এমন কিছু আছে যার মাধ্যমে সে খুনগুলো করছে, হতে পারে কোনো সুপার হিরো টাইপ সাইকিক অ্যাবিলিটি। লাইট বলে এমনও হতে পারে এল যা করছে তার কারণে এই সুপার পাওয়ার অন্য কারো কাছে চলে যাবে, যে এর থেকেও খারাপ কিছু করবে। এটা শুনে এল বুঝে যায় কিরা যে সিস্টেমে খুন করছে সেটা ট্রান্সফার করা যায়। তখন এল তার ফেস লাইটকে দেখিয়ে দেয়। তখন লাইট বলে এল আসলে কিছুই জানে না, এই সব কিছুতে অনেক গভীর প্যাচ আছে। তাদের মধ্যে কিছুক্ষণ তর্ক বিতর্ক হয়, যার মাধ্যমে কিরা আর এলের মধ্যে একটা সাইকোলজিক্যাল যুদ্ধ শুরু হয়ে যায়। বাড়িতে ফিরে আসলে লাইটের সাথে মিয়ার দেখা হয়। মিয়া বলে সে অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই সে লাইটের বাবার নাম লিখতে বলেছিল। মিয়া সরি বলে তাদের সম্পর্ক আবার ঠিকঠাক করে নেয়। এরপর লাইট বলে সে এলের ফেস দেখে ফেলেছে, এখন এলকে মারতে হলে এলের আসল নাম জানতে হবে। তাই এল ডেথ নোটে ওয়াটারির নাম লিখে দেয়। যেহেতু রুল অনুযায়ী একজন মানুষকে মৃত্যু 2 দিন পর্যন্ত কন্ট্রোল করা যাবে, তাই লাইট আরও লিখে আগামী 48 ঘন্টা ওয়াটারি কারোর সাথে যোগাযোগ করবে না, আর সে তার দেওয়া নাম্বারে কল করে এলের আসল আইডেন্টিটি জানিয়ে দিবে। 2 দিন পর সন্ধ্যা 7টায় ওয়াটারি মারা যাবে। কিন্তু লাইট তো ইনোসেন্টদেরকে হত্যা করে না, ওয়াটারি কোনো ক্রিমিনালও না। তখন আমরা ডেথ নোটের আরেকটা রুল সম্পর্কে জানতে পারি। রুল নাম্বার 89-এ বলা আছে ডেথ নোটে কারো নাম লেখার পর মৃত্যুর নির্দিষ্ট সময়ের আগে যদি সেই পেজ পুড়িয়ে ফেলা হয় তাহলে নাম লেখা ব্যক্তি মারা যাবে না, তবে এটা শুধু একবারই করা যাবে, দ্বিতীয়বার পেজ পুড়িয়ে কাউকে বাঁচানো যাবে না। লাইট বলে যখনই ওয়াটারি তাকে এলের আসল নাম জানিয়ে দিবে তখন সে ওয়াটারির নাম লেখা পেজ পুড়িয়ে ফেলবে, এতে সে এলের নামও জেনে যাবে আর ওয়াটারিও মারা যাবে না। সাথে সাথে ওয়াটারির উপর ডেথ নোটের প্রভাব শুরু হয়ে যায়। ওয়াটারি লাইটকে কল করে বলে সে এলের আসল আইডেন্টিটি জানে না। এল যখন সেন্ট মার্টিনস নামের একটা এতিমখানা থেকে বের হয়েছিল তখন সে এলের দায়িত্ব নিয়েছিল। সেই অরফানেজে এতিমদেরকে ছোটবেলা থেকে বিখ্যাত ডিটেকটিভ হওয়ার জন্য ট্রেনিং দেওয়া হতো। এল তাদের মধ্যে একজন ছিল। এলের রেকর্ড এখন শুধুমাত্র সেই এতিমখানার রেকর্ডেই আছে। তখন লাইট ওয়াটারিকে দ্রুত সেখানে গিয়ে এলের আইডেন্টিটি খুঁজে বের করতে বলে। ওয়াটারি সাথে সাথেই উঠে সেখানে যেতে শুরু করে দেয়। এর মাঝেই অনেকক্ষণ সময় কেটে যায়।
ওয়াটারির কোনো খোঁজ না পেয়ে অ্যাল বুঝতে পারে নিশ্চয়ই কিরা ওয়াটারির সাথে কিছু করেছে, তাই অ্যাল কিরার বাড়িতে চলে যায়। মিয়া তখন লাইটের বাড়িতেই ছিল। অ্যাল মিয়াকে কিছুক্ষণের জন্য সরে যেতে বলে। জেমস জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। অ্যাল জেমসকে বলে তার ছেলে লাইটই হচ্ছে কিরা, আর সে লাইটের রুম সার্চ করার জন্য সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছে। ওয়াটারিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, লাইটই ওয়াটারির গায়েব হয়ে যাওয়ার জন্য দায়ী। এসব বলতে বলতে জেমস আর অ্যালের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। মিয়া উপর থেকে এই সব কিছুই শুনছিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে লাইটের বাড়ি সার্চ করতে শুরু করে। লাইটের বাবা লাইটকে জিজ্ঞেস করে সে তার থেকে কিছু লুকাচ্ছে কিনা। লাইট বলে সে কিরার ব্যাপারে কিছুই জানে না। পুলিশ লাইটের বাড়ি সার্চ করে কিছুই খুঁজে পায় না, তার মানে ডেথ নোট অন্য কোথাও আছে। অ্যাল লাইটের বাড়িতে ক্যামেরা লাগিয়ে লাইটকে ফলো করতে শুরু করে। লাইট যখন বাড়ি থেকে বের হয় তখন অ্যাল এজেন্ট লাগিয়ে লাইটকে ফলো করতে বলে। এদিকে ওয়াটারি সে অনাথ আশ্রম খুঁজেই যাচ্ছে। সে লাইটকে কল করে বলে কয়েক ঘন্টার মধ্যে সে অনাথ আশ্রমে পৌঁছে যাবে। এদিকে স্কুলে গিয়ে মিয়ার সাথে দেখা করার পর লাইট জানতে পারে গতরাতে সার্চ করার সময় মিয়া লাইটের রুমে গিয়ে তার সাথে করে ডেথ নোট নিয়ে এসেছিল। এই কারণেই অ্যাল ডেথ নোট খুঁজে পায়নি। অনেক সময় পর ওয়াটারি ফাইনালি আশ্রমে এসে পৌঁছায়। সেখানে রেকর্ড খুঁজতে খুঁজতে সে লাইটকে জানায় এত ফাইলের মধ্যে অ্যালের ফাইল খুঁজে বের করতে তার আরও কিছু সময়ের প্রয়োজন হবে। ততক্ষণে ওয়াটারির মৃত্যুর সময় খুব কাছাকাছি চলে এসেছে। 7টা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি। ওয়াটারিকে আশ্রম থেকে চলে আসতে বলে। লাইট তো প্ল্যান করেছিল শেষ মুহূর্তে সে ওয়াটারির নাম লেখা পেজটা পুড়িয়ে ফেলবে, কিন্তু ডেথ নোট খুলে দেখতে পায় ওয়াটারির নাম লেখা পেজ কেউ ছিঁড়ে নিয়ে গেছে। লাইট বুঝে যায় এটা মিয়ার কাজ। এটা দেখে লাইট অনেক রেগে যায়, কারণ সে ইনোসেন্ট কাউকে বিনা কারণে হত্যা করতে চায় না। সে ওয়াটারিকে দ্রুত সেখান থেকে বের হয়ে আসতে বলে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওয়াটারি অ্যালের ফাইল খুঁজে পায়, কিন্তু লাইটকে অ্যালের নাম জানানোর আগেই পুলিশ ওয়াটারিকে খুঁজতে খুঁজতে আশ্রমে চলে আসে। আর ডেথ নোটের প্রভাবে কোনো কারণ ছাড়াই তারা ওয়াটারিকে গুলি করে হত্যা করে ফেলে। ঠিক দ্বিতীয় দিন সন্ধ্যা 7টায় ওয়াটারি মারা যায়। লাইট মিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কেন ওয়াটারিকে হত্যা করেছে। মিয়া বলে সে লাইটকে বাঁচিয়েছে। লাইটের আর বুঝতে বাকি থাকে না এর আগে সে নাম না লেখা সত্ত্বেও যে 12 জন এজেন্ট মারা গিয়েছিল তাদেরকে রিউক হত্যা করেনি। মূলত মিয়াই তাদের নাম ডেথ নোটে লিখে তাদেরকে হত্যা করেছিল। মিয়া বলে লাইট ভীতু, তাই নিজেদেরকে বাঁচানোর জন্য যা করার দরকার সে তাই করেছে। সে অনেক আগে ডেথ নোটের একটা পেজ নিজের কাছে রেখে দিয়েছিল। এরপর একজন এজেন্টের পরিচয় বের করে তার নাম ডেথ নোটে লিখে তাকে দিয়ে বাকিদের নাম লিখিয়েছিল। এভাবেই 12 জন এজেন্ট মারা গিয়েছিল। এরপর মিয়া জানায় সে লাইটের নামও ডেথ নোটে লিখে দিয়েছে। আজকে রাত 12টায় লাইট হার্ট অ্যাটাক করে মারা যাবে। তবে মারা যাওয়ার আগে লাইট মিয়াকে ডেথ নোট দিয়ে যাবে। ডেথ নোট পাওয়ার সাথে সাথে মিয়া লাইটের নাম লেখা পেজ পুড়িয়ে ফেলবে। এভাবে মিয়া ডেথ নোটের নতুন মালিক হয়ে যাবে, আর লাইটও মারা যাবে না। যেহেতু একজনকে এই পদ্ধতিতে বাঁচানো যাবে, এই কারণে মিয়া ওয়াটারিকে বাঁচাতে দেয়নি। এদিকে অ্যালের কাছে যখন ওয়াটারির মৃত্যুর খবর আসে তখন অ্যাল রাগে পাগলের মতো হয়ে যায়। অ্যাল একটা বন্দুক নিয়ে লাইটকে মারার জন্য খুঁজতে শুরু করে দেয়। এটা জানতে পেরে লাইটের বাবা জেমস অ্যালকে আটকানোর অর্ডার দিয়ে দেয়। লাইট তৎক্ষণাৎ কিছু একটা প্ল্যান করে ডেথ নোটে কিছু একটা লিখতে শুরু করে। লাইট এখানে কার নাম ডেথ নোটে লিখেছে আর কি প্ল্যান করেছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। কিছুক্ষণের মধ্যেই অ্যাল লাইটকে খুঁজে বের করে ফেলে। তাদের মধ্যে অনেকক্ষণ চেজিং হয়। এক পর্যায়ে অ্যাল লাইটকে ধরেও ফেলে। তবে একজন পথচারী যখন জানতে পারে লাইটই হচ্ছে কিরা, তখন সে অ্যালের মাথায় আঘাত করে লাইটকে বাঁচায়, কারণ সে কিরার সাপোর্টার। এরপর অ্যাল আর মিয়া এক জায়গায় আবারও একত্র হয়। লাইট মিয়াকে নিয়ে লন্ডনের গ্রেট হুইলে উঠে যায়। লাইট মিয়াকে বলে তাদের ডেথ নোট ব্যবহার করা থামাতে হবে, কিন্তু মিয়া তখন পুরোপুরি ডেথ নোটে আসক্ত হয়ে পড়েছে। সে লাইটের কোনো কথাই শুনে না। মিয়া নিজেকে গড মনে করছে। লাইট মিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করে। লাইট বলে যদি সে তার কাছ থেকে ডেথ নোট নিয়ে নেয় তাহলে তারা আর একসাথে থাকতে পারবে না, কিন্তু তারপরেও মিয়া লাইটের থেকে ডেথ নোট কেড়ে নেয়। তখন আমরা জানতে পারি লাইট নোটবুকে মিয়ার নাম লিখেছিল। সে লিখেছে যদি মিয়া তার থেকে ডেথ নোট কেড়ে নেয় তাহলে মিয়া মারা যাবে। লাইট ভেবেছে সে মিয়াকে নোটবুক না নেওয়ার জন্য মানাতে পারবে, কিন্তু মিয়ার পাগলামির কারণে এখন সে মরতে চলেছে। লাইট বলে সে ভেবেছিল মিয়া তাকে ভালোবাসে, তার কথা সে বুঝতে পারবে। এর মধ্যে ডেথ নোট তার কাজ করতে শুরু করে দেয়। ধীরে ধীরে হুইল ভেঙে পড়তে শুরু করে। লাইট আর মিয়া দুইজনেই হুইল থেকে নিচে পড়ে যায়। মিয়া পাথরের উপরে পড়ার কারণে সাথে সাথেই মারা যায়। তবে পানির উপরে পড়ার কারণে লাইট আহত হয় কিন্তু বেঁচে যায়। তখন অদ্ভুতভাবেই লাইটের নাম লেখা পেজটা উড়ে উড়ে আগুনের মধ্যে গিয়ে পড়ে যায়। পেজ পুড়ে যাওয়ার কারণে ডেথ নোটের নাম লেখা সত্ত্বেও লাইট বেঁচে যায়। আর সেই রাতেই কেউ একজন ঘটনাস্থল থেকে ডেথ নোট খুঁজে পেয়ে সাথে করে নিয়ে যায়। এরপর 2 দিন লাইট কোমায় থাকে, কিন্তু এর মধ্যেই আগের মতো করে আরও 4টা খুন হয়। লাইট তো আর কোমায় থেকে খুনগুলো করছে না। এভাবেই প্রমাণ হয়ে যায় লাইট আসলে কিরা না,
মিস ইনফরমেশন দেওয়ার জন্য এলকে কেস থেকে ডিসমিস করে দেওয়া হয়। এদিকে কেউ একজন লাইটের ক্যাবিনে এসে লাইটকে ডেথ নোট ফিরিয়ে দিয়ে যায়। লাইটের জ্ঞান ফিরলে লাইটের বাবা এসে লাইটকে বলে সে বুঝতে পেরেছে লাইটই হচ্ছে কিরা। লাইটের মায়ের হত্যাকারীও কিরার হাতেই মারা গিয়েছিল। জেমস জিজ্ঞেস করে সে কিভাবে এসব করেছে। তখন লাইট বলতে শুরু করে সেদিন সে ডেথ নোটে মিয়ার নামের সাথে আরও দুজনের নাম লিখেছিল। একজন ছিল বিখ্যাত ডাক্তার, তবে সে অনেক অপকর্মের সাথে জড়িত ছিল। তাকে কন্ট্রোল করে লাইট মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল। ডেথ নোটে লেখা অনুযায়ী সে ডাক্তার লাইটকে কোনো ধরনের ইঞ্জেকশন দিয়ে 2 দিন কোমায় রেখেছিল। এরপর সে ডাক্তার হসপিটালের ছাদ থেকে লাফ দিয়ে মারা যায়। আর তৃতীয় ব্যক্তি ছিল একজন মেইলম্যান, সেও অনেক অপকর্ম করত। তার মাধ্যমেই লাইট ঘটনাস্থল থেকে ডেথ নোট উদ্ধার করেছিল। আমরা আগে জেনেছি ডেথ নোটের মাধ্যমে একজন মানুষকে 2 দিন কন্ট্রোল করা যায়। এভাবেই লাইটের লেখা মতো সেই মেইলম্যান 2 দিনে লাইভ নিউজ দেখে 4 জনের নাম ডেথ নোটে লিখে হত্যা করেছিল। আর 2 দিন পর সে লাইটকে ডেথ নোট ফিরিয়ে দিয়েছে এবং নিজে আত্মহত্যা করে মারা গেছে। এভাবেই লাইট নিজেকে সবার সামনে নির্দোষ প্রমাণ করেছে। আর মিয়ার ক্ষেত্রে সে লিখেছে তারা 2 জন একসাথেই হুইল থেকে নিচে পড়ে যাবে, তবে সে নিজে পানিতে পড়ে বেঁচে যাবে আর মিয়া পাথরের উপরে পড়ে মারা যাবে। এর মাঝেই তার নাম লেখা ডেথ নোট পেজ কোনোভাবে আগুনে পুড়ে যাবে। লাইটের বাবা সবকিছু শুনে চুপ করে থাকে। এদিকে অ্যালের মনে পড়ে লাইট বলেছিল ক্যালকুলাস বইয়ের মাধ্যমে খুন করা সম্ভব, কিন্তু লাইটের বাড়িতে কোনো ক্যালকুলাস বই পাওয়া যায়নি। লাইটের কথার মানে খোঁজার জন্য অ্যাল মিয়ার বাড়িতে যায়। সেখানে সে মিয়ার ক্যালকুলাস বই থেকে এজেন্টদের নাম লেখা সে ডেথ নোট পেজটা খুঁজে পায়। অ্যাল বুঝে যায় এই পেজের নাম লেখার মাধ্যমে হত্যাগুলো করা হয়েছে। তখন অ্যাল ওয়াটারের মৃত্যুর বদলা নেওয়ার জন্য লাইটের নাম ডেথ নোটে লেখার জন্য কলম বের করে, কিন্তু শেষ পর্যন্ত সে লাইটের নাম লিখতে পেরেছিল কিনা সেটা আমাদের কাছে অজানাই থেকে যায়। রিউকের একটা ভয়ঙ্কর হাসির সাথে মুভি শেষ হয়। তো মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আগের ডেথ নোট মুভিগুলো এবং এই মুভিটার মধ্যে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে সেটাও জানাতে পারো। এক্সপ্লেইন ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেইন দিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।